চোখ মেলার পর সন্তু আকাশে কয়েকটা তারা ঝিকমিক করছে, চারপাশে জমাট বাঁধা অন্ধকার। 2-1 মিনিট সন্তু আকাশের দিকেই তাকিয়ে রইল। সে যে কোথায় শুয়ে আছে তা নিয়ে চিন্তাও করল না। একটু একটু করে ঘুমের ঘোর কেটে তার মাথাটা পরিষ্কার হতে লাগলো। সে চিত হয়ে শুয়ে আছে। পাশের দিকে হাত চাপড়ে বুঝতে পারল বিছানা নেই, পাথর ও ঘাস। এটা তাহলে কোন জায়গা? চারপাশে ঝিঝি ডাকছে, আকাশ ছাড়া আর কোনো দিকে কিছুই দেখা যাচ্ছে না। গাছের ডালপালার মধ্যে বাতাসের শব্দ শোনা যাচ্ছে মাঝে মাঝে। এটা কি তাহলে কোনো জঙ্গল? প্রায় খুব কাছেই একটা শেয়ালের ডাক শুনে ধড়মড় করে উঠে বসল। শিয়ালটা হঠাৎ এত জোরে ডেকে উঠেছে যে তার বুকটা ধক করে উঠেছে। এদিক ওদিক হাত চালিয়ে সে একটা পাথরের চাই খুঁজে পেয়ে সেটা ধরে বসে রইল। কিন্তু শিয়ালটা তাকে কামড়াতে এলো না। শুকনো পাতার উপর দৌড়াবার শব্দ শুনে বোঝা গেল সেটা দূরে চলে যাচ্ছে। শিয়ালটার ডাক শুনে চমকাবার জন্যই তার মাথাটা পরিষ্কার হয়ে গেল একেবারে। এবার সে মনে করার চেষ্টা করলো কি ঘটেছে। সকালবেলা সবাই মিলে বেড়াতে আসা হলো হাম্পিতে। মোহন সিং তাদের খাতির করে বসালো একটা তাঁবুতে। কাকাবাবুকে ডেকে নিয়ে গেল, ওদের শরবত খেতে দিল। তারপর আর কিছু মনে নেই। ওই শরবতের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল। ওরা কি মৃত ভেবে সন্তুকে পাহাড়ি জঙ্গলে ফেলে দিয়ে গেছে? সন্তু নিজের গায়ে হাত বুলালো। ওর নাক দিয়ে নিঃশ্বাস পড়ছে। তাহলে সে মরেনি। উঠে দাঁড়িয়ে সে 2-3 বার লাফালো। না, তার শরীরে ব্যথা ট্যাথাও কিছু নেই। সে শুধু অজ্ঞান হয়েছিল এতক্ষণ। অন্য সবাই কোথায় গেল? অন্ধকারটা এখন অনেকটা চোখে শুয়ে গেছে। একটু একটু জ্যোৎস্নাও আছে। অস্পষ্টভাবে দেখা যাচ্ছে গাছপালা। এই বনে শিয়াল ছাড়া আর কোনো হিংস্র জন্তু আছে নাকি? পাথরের চাইটা সন্তু এবার তুলে নিল মাটি থেকে। কাকাবাবুর অসম্ভব সাহস। বাঘের গুহায় মাথা গলবার মতো তিনি মোহন সিংয়ের নাম করেই হাম্পির মধ্যে ঢুকলেন। তারপর মোহন সিংয়ের সঙ্গে নির্ভয়ে কোথায় চলে গেলেন? কাকাবাবুও কি শরবত খেয়েছেন? মোহন সিং আগেই কাকাবাবুকে সরিয়ে নিয়ে গেল। কাকাবাবু থাকলে বোধহয় এক চুমুক দিয়েই ওই শরবত যে বিষাক্ত তা বুঝতে পারতেন। জোজো আর রঞ্জনদার কি হলো? রিঙ্কুদি সবটা খায়নি, রঞ্জনদা খেয়েছে 1.5 গিলাস। সর্বনাশ! এখানে চুপ করে দাঁড়িয়ে থেকেও কোনো লাভ নেই। জায়গাটা ঢালু মতন, মনে হচ্ছে কোনো পাহাড়ের মাঝামাঝি জায়গা। এখান থেকে নামতে হবে। একটুখানি যেতেই সন্তুর পায়ে কিসের জন্য ধাক্কা লাগলো। পাথর কিংবা গাছ নয়, কোনো জন্তু কিংবা মানুষ। প্রথমে ভয় পেয়ে সন্তু ছিটকে সরে এলো, কিন্তু প্রাণীটা কোনো নড়াচড়া করছে না দেখে সে ভাবল তাদের দলেরই কেউ হতে পারে। হ্যাঁ, মানুষ। এক পাশ ফিরে শুয়ে আছে প্যান্ট পরা। কাছে এসে হাঁটু গেড়ে বসে পড়ে সে মানুষটির মুখে হাত বুলিয়ে দেখল দাড়ি নেই। তার মানে রঞ্জনদা নয়, তাহলে জোজো। সে ধাক্কা দিয়ে ডাকতে লাগলো, জোজো, এই জোজো, ওঠ। কোনো সাড়া শব্দ নেই। সন্তু নাকের নিচে হাত দিয়ে দেখল নিঃশ্বাস পড়ছে, গাটা ঠান্ডা নয়। তাহলে জোজোও বেঁচে আছে। বেশ কয়েকবার ধাক্কা দেওয়ার পর জোজো হঠাৎ চেঁচিয়ে উঠল, কে 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 কে? সন্তু বলল, ভয় নেই, আমি উঠে বস। জোজো বলল, আমি কে? কে আমি? সন্তু বলল, আমায় চিনতে পারছিস না? উঠে বস, এখানে সাপ টাপ থাকতে পারে। সন্তু জানে যে জোজো সাপের কথা শুনলেই দারুণ ভয় পায়, কিন্তু এখন তা সে শুনে উঠল না। কাতর গলায় বলল, সন্তু, আমার মাথাটা পাথরের মতো ভারী হয়ে আছে, আমায় টেনে তোল, আমি উঠতে পারছি না। এত জল তেষ্টা পেয়েছে যে গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সন্তু তাকে ধরে ধরে দাঁড় করিয়ে দিয়ে বলল, এটা একটা পাহাড়, এখানে জল কোথায় পাবো? চল নিচে নেমে দেখি। আমি হাঁটতে পারবো না রে সন্তু, পায়ে জোর নেই, বুকটা ধড়ফড় করছে। চেষ্টা করতেই হবে, আমাকে ধরে আস্তে আস্তে চল। কাকাবাবু কোথায়? জানি না, রঞ্জন দাদাদেরও খুঁজতে হবে। ভাগ্যিস তোকে পেয়ে গেলুম। আমার মাথাটা যেন ছিঁড়ে যাচ্ছে, আমি আর বাঁচব না, কিছুতেই বাঁচব না এবার। মা বাবার সঙ্গে আর দেখা হবে না। এই অন্ধকারের মধ্যে তুই কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? অত ভেঙে পড়িস না জোজো, পাহাড়ের নিচে গেলে একটা কোনো রাস্তা পাওয়া যাবেই। সত্যি আমার অন্যায় হয়েছে, তুই এবার আসতে চাসনি, তোকে আমি প্রায় জোর করে নিয়ে এসেছি। এরকম যে কাণ্ড হবে ভাবতেই পারিনি। এবার তো শুধু বেড়াবার কথা ছিল। আমরা পাহাড়ের উপরে এলুম কি করে? আমরা কতদিন অজ্ঞান হয়েছিলাম? আজ কত তারিখ? আমি কিছুই বুঝতে পারছি না এখনও। খানিকটা নেমে আসার পর সন্তু দাঁড়ালো।
জোজোকে প্রায় পিঠে করে বয়ে আনতে হচ্ছে বলে সে হাঁপিয়ে গেছে। মাঝে মাঝে শুকনো পাতার উপর খড়খড় শব্দ হচ্ছে, তা শুনে চমকে চমকে উঠতে হয়। মানুষ না, কোনো জন্তু। হঠাৎ দূরে একটা শেয়াল ডেকে উঠতেই জোজো ভয় পেয়ে দুহাতে জড়িয়ে ধরল সন্তুকে। সন্তু বলল, সিধে হয়ে দাঁড়া জোজো, তুই আরেকটু হলে আমাকে ফেলে দিচ্ছিলি। শেয়ালের ডাক চিনিস না? শেয়াল আমাদের কি করবে? জোজো বলল, যদি এই জঙ্গলে বাঘ থাকে? বাঘ থাকলে এতক্ষণে আমাদের খেয়ে ফেলতো অজ্ঞান অবস্থাতেই। পাহাড়ের উপরের দিকে বাঘ থাকে না, নিচের দিকে থাকতে পারে। তাই বলে কি আমরা নিচে নামবো না? শুধু শুধু ভয় পেয়ে কোনো লাভ নেই, সবসময় বাঁচার চেষ্টা করতে হবে। এবার তুই নিজে নিজে হাঁটতে পারবি না? হ্যাঁ পারবো। আমি ভাবছি রঞ্জন দ্বারা কোথায় গেল, আর সবাই কেউ এই পাহাড়ে ফেলে দিয়ে গেছে। কিন্তু অন্ধকারের মধ্যে খুঁজবো কি করে? চেঁচিয়ে ডাকবো? ওরা যদি এখনও অজ্ঞান হয়ে থাকে? তবু ডেকে দেখা যাক। দুজন একসঙ্গে গলা মিলিয়ে চিৎকার করে ডাকলো, রঞ্জনদা, রিঙ্কুদি, কাকাবাবু। বেশ কয়েকবার গলা ফাটিয়ে চেঁচিয়েও কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। কাছাকাছি দুই একটা গাছের পাখিরা ভয় পেয়ে ডানা ঝাপটিয়ে উঠল। জোজোর হাত ধরে সন্তু বলল, দিনের আলো না ফুটলে জঙ্গলের মধ্যে ওদের খুঁজে পাওয়া যাবে না, বরং তার আগে আমরা নিচে নেমে দেখি অন্য কোনো সাহায্য পাওয়া যায় কিনা। আমার হাত ছাড়িস না। জোজো বলল, আমি জল তেষ্টায় মরে যাচ্ছি, আমার বুক ফেটে যাচ্ছে, মনে হচ্ছে 3-4 দিন জল খাইনি। আর খানিকটা নামতেই জঙ্গলের মধ্যে একটা রাস্তা পাওয়া গেল। সামান্য জ্যোৎস্নার আলোয় সে রাস্তা ধরে ধরে ওরা এগোতে লাগলো। পাহাড়টা বেশি উঁচু নয়, টিলার মতন। সমতলে পৌঁছাতে আর ওদের দেরি হলো না। সামনে ওরা দেখতে পেল একটা নদী, জলে কেউ নেমেছে, সেই আওয়াজ হচ্ছে। একটুখানি এগিয়ে একটা বড় গাছের আড়ালে দাঁড়িয়ে সন্তু দেখল একটা কোনো জন্তু জল খাচ্ছে। সেটা কুকুরও হতে পারে, শেয়ালও হতে পারে, ঠিক বোঝা যাচ্ছে না। একবার জন্তুটা এদিকে মুখ ফেরালো, আগুনের গোলার মতো জলজল করে উঠল তার চোখ। জন্তুটা ওদের দেখতে পেল কিনা কে জানে, কিন্তু এদিকে তেড়ে এলো না। হঠাৎ জল খাওয়া থামিয়ে সে নদীটার ধার দিয়ে দৌড়ে চলে গেল। সন্তু আর জোজো কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। জন্তুটা অনেক দূরে চলে যাবার পর জোজো ফিসফিস করে বলল, লেপার্ড, হায়না, উলফ। সন্তু বলল, বুঝতে পারলাম না, চল আমরাও জল খেয়ে নিই। জোজো আতকে উঠে বলল, এই নদীর জল খাবো? নোংরা, পলিউটেড, কত কি থাকতে পারে। সন্তু বলল, খুব বেশি তেষ্টার সময় ওসব ভাবলে চলে না। জোজো তবু বলল, এইমাত্র একটা জন্তু যে জল খেয়ে গেল, আমরাও সেই জল খাবো? সন্তু বলল, এই হাওয়াতেই তো জন্তু জানোয়াররা নিঃশ্বাস নেয়, তাই বলে কি আমরা নিঃশ্বাস নিব না? তুই যদি জল না খেয়ে আরও কিছুক্ষণ থাকতে পারিস তো থাক, পরে ভালো জল খুঁজে দেখব। সন্তু চলে গেল নদীর ধারে। হাঁটু গেড়ে বসে এক আজলা জল তুলে দেখল বেশ টলটলে আর স্বচ্ছ। নদীতে স্রোত আছে। সেই জল সন্তু মুখে নিল, তার বিস্বাদ লাগলো না। সে পেট ভরে জল খেয়ে নিল। এবার জোজো ছুটে এসে প্রায় হুমড়ি খেয়ে পড়ল জন্তুদের মতোই। চো চো করে জল টানতে লাগলো ঠোঁট দিয়ে। খাচ্ছে তো খাচ্ছেই। প্রায় 2-3 মিনিট পরে সে মুখ তুলে বলল, আহ, বাসলুম। স্বাদে কি বলে, জলের আর এক নাম জীবন। জল খেতে খেতে আমি আর একটা কথা কি ভাবলুম বলতো সন্তু। কি, তোর খিদে পাচ্ছে? সেরকম কিছু টের পাচ্ছি না, অজ্ঞান অবস্থায় বোধহয় খিদে থাকে না। কিন্তু আমরা যদি 3-4 দিন না খেয়ে থাকতুম, তাহলে খালি পেটে এতটা জল খেলেই গা গুলিয়ে উঠত, পেট ব্যথা করত। আমরা সকালে বেশ হেভি ব্রেকফাস্ট খেয়েছিলাম, পুরি তরকারি, তারপর শুধু দুপুর আর রাত্রিটা খাওয়া হয়নি। খুব সম্ভব একদিনের বেশি কাটেনি। এটা বোধহয় তুই ঠিকই ধরেছিস। নদীর ওপারে দেখ, এক জায়গায় মিটমিট করে আলো জ্বলছে, একটা ঘর রয়েছে। নদীটা বেশি চওড়া নয়, প্রায় একটা সরু খালের মতো। কতটা গভীর তা অবশ্য বলা যায় না। জলে বেশ স্রোত আছে, হেঁটে পার হবার চেষ্টা করে লাভ নেই। সন্তু এক্ষুনি এটা সাঁতরে চলে যেতে পারে, কিন্তু জোজোর কি হবে? জোজো সাঁতার জানে না। কতবার জোজোকে সন্তু বলেছে সাঁতারটা শিখে নিতে। সন্তু চারপাশটা দেখে নিয়ে বলল, আমার যতদূর মনে হচ্ছে নদীর ওপর দিয়ে আমাদের যেতে হবে। হসপেট থেকে হাম্পি আসবার সময় আমরা কোনো পাহাড় দেখিনি। হাম্পিতে ঢোকার আগে আমি হাম্পির পেছন দিকে কয়েকটা টিলা লক্ষ্য করেছিলাম। সেই রকম একটা টিলাতে আমাদের ফেলে দিয়ে গিয়েছিল। ভেবেছিল বোধহয় অজ্ঞান অবস্থাতে আমাদের শেয়াল টেয়াল ছিঁড়ে খাবে। জোজো বলল, অত সহজ নয়, আমাদের মেরে ফেলা অত সহজ নয়। এই সন্তু, তুই তখন বললি কেন রে? তুই এবার আমাকে জোর করে এনেছিস? আমি নিজের ইচ্ছাতে এসেছি তো কি হয়েছে?
এ তো অতি সামান্য বিপদ। জানিস, একবার আফ্রিকায় আমি আর আমার এক মামা কী অবস্থায় পড়েছিল, নরখাদকের আমাদের দুজনকে একটা খুঁটির সঙ্গে বেঁধে। সন্তু তাকে থামিয়ে দিয়ে বলল, বুঝেছি বুঝেছি, তুই এখন আবার চাঙ্গা হয়ে উঠেছিস, কিন্তু এখন নদীটা পার হওয়া যাবে কি করে? জোজো বলল, নো প্রবলেম, নদীটার ধার দিয়ে হাঁটি, কোনো একটা জায়গায় নদী শেষ হয়ে গিয়েছে নিশ্চয়ই। সন্তু বলল, নদীর শেষ খুঁজতে গিয়ে যদি সমুদ্রে পৌঁছে যাই? শোন, তোকে আমি পিঠে করে নিয়ে যেতে পারি, আমার লাইফ সেভিংসের ট্রেনিং আছে, কিন্তু তার আগে তোকে প্রতিজ্ঞা করতে হবে তুই জলে নেমে ভয় পাবি না, ভয় পেয়ে আমার গলা আঁকড়ে ধরবি না, তাহলে কিন্তু আমি তোকে ফেলে দিব। জোজো বলল, ঠিক আছে, এ তো অতি সহজ ব্যাপার, আমি আলতো করে তোর পিঠটা ছুঁয়ে থাকলেই ভেসে থাকতে পারবো। আমি প্রায় 3/4 সাঁতার জানি, একবার কাস্পিয়ান সাগরে। সন্তু আবার তাকে থামিয়ে দিয়ে বলল, 3/4 সাঁতার বলে কিছু হয় না, হয় কেউ সাঁতার জানে অথবা জানে না, এখন বেশি কথা বলার সময় নেই, জুতো খুলে ফেল। জোজো বলল, ওটা কী রে সন্তু? ওদের বাঁ পাশে নদীর জলে ঝুড়ির মতো কি যেন ভাসছে, সাধারণ ঝুড়ির 5-6 গুণ বড়। সন্তু সেদিকে এগিয়ে গিয়ে বলল, ইউরেকা, আর জামা প্যান্ট ভেজাতে হলো না, এটা তো একটা ডিঙ্গি নৌকা। আমি কোনো গল্পের বইতে পড়েছিলুম সাউথ ইন্ডিয়ান কোনো নদীতে নৌকাগুলো হয় গোল গোল। বুঝতে পেরেছি, এটা একটা খেয়াঘাট, তাই নৌকাটা এখানে বাঁধা রয়েছে। সন্তু আগে নৌকাটাতে উঠল, তারপর জোজোর হাত ধরে টেনে তুলল। দেখলে মনে হয় গোল ঝুড়িটা মানুষের ভারে ডুবে যাবে, কিন্তু ওঠার পর বোঝা গেল সেটা বেশ মজবুত। কিন্তু বইটা হাতে নিয়ে চালাতে গিয়ে সন্তু মুশকিলে পড়ে গেল। বালিগঞ্জ থেকে সন্তু অনেকবার রোয়িং করেছে, কিন্তু এরকম গোল নৌকো সে কখনোই চালায়নি। এটা খালি ঘুরে ঘুরে যায়, সামনের দিকে এগোয় না। সন্তু বলল, এটা চালাবার আলাদা টেকনিক আছে, ঠিক ম্যানেজ করতে পারছি না, এক কাজ করা যাক, তুই নৌকাটাতে বস, আমি জলে নেমে এটাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি। জোজো শিউরে উঠে বলল, তুই জলে নামবি যদি এই নদীতে কুমির থাকে? সন্তু বিরক্ত হয়ে বলল, কি পাগলের মতো কথা বলছিস, একটু ছোট নদীতে কুমির থাকবে? একটু আগে আমরা এটা সাঁতরে পার হওয়ার কথা ভাবছিলাম না? জোজো বলল, তা ঠিক, কিন্তু নৌকো দেখলে আর জলে নামার কথা মনে থাকে না। সন্তু জামা আর জুতো খুলে নেমে গেল নদীতে। নদীটা খুব অগভীর নয়, স্রোতের টানও আছে বেশ। সন্তু সাঁতরে দিতে দিতে নৌকাটাকে ঠেলতে লাগলো। কাজটা খুব সহজ না হলেও খানিক বাদে ওরা পৌঁছে গেল অন্য পারে। নদীর এদিকে ঘাটেও একটা এইরকম গোল নৌকা বাঁধা, বোঝা গেল এটা ফেরিঘাট। দুদিক থেকে লোকেরা এসে নিজেরাই নৌকা চালিয়ে পারাপার করে। এরপর একটা ছোট্ট মন্দির, তার মধ্যে আলো রয়েছে, একটা বড় মাটির প্রদীপে মোটা করে পাকানো সলতে জ্বলছে, ভেতরে ঠাকুর ফুলপাতা দিয়ে একেবারে ঢাকা, দেখাই যায় না, কোনো মানুষের সারা শব্দ নেই। ওরা মন্দিরের পেছনটা একটা কুঁড়ে ঘর দেখতে পেল, সেখানে একটা বিছানা পাতা রয়েছে, কিন্তু কোনো লোক শুয়ে নেই। বোধহয় এটা মন্দিরের পুরুত ঠাকুরের ঘর, কিন্তু আজ রাত্রিরে তিনি অন্য কোথাও গেছেন। দরজাটা খোলা, একটা হ্যারিকেন টিমটিম করছে। সেই ঘরের মধ্যে গোটা 3 সাইকেল, শেকল দিয়ে বাঁধা। সন্তু সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। একটা সাইকেল পেলে অনেক সুবিধা হয়। সন্তু বলল, এখানে কোনো লোক থাকলে তাকে বলে কই একটা সাইকেল ধার নিতাম। জোজো বলল, না বলেও ধার নেওয়া যায়, পরে ফেরত দিলেই হবে। ঘরের দরজা খুলে রেখে গেছে, এদেশে কি চুরি টুরি হয় না? আমরা একটা সাইকেল নিলে উনি ঠিক বুঝতে পারবেন আমরা চুরি করিনি, বিপদে পড়ে ধার নিয়েছি। কাকাবাবুদের খুঁজে বার করা দারুণ জরুরি এখন আমাদের কাছে, তাই না? শিকল দিয়ে বাঁধা, তাতে তালা লাগানো, খুলবো কি করে? ও তো একটা পুচকে তালা, ভাঙতে পারবি না সন্তু? আমি তালা ভাঙা শিখিনি, তুই পারবি? একটা হাতুড়ি টাতুড়ি পেলে হতো। জোজো এগিয়ে গিয়ে বিছানা থেকে বালিশটা তুলে ফেলল, তার তলায় এক গোছা চাবি। একগাল হেসে জোজো বলল, দেখলি, বুদ্ধি থাকলে উপায় হয়, এর মধ্যে নিশ্চয়ই তালার চাবিও আছে। সন্তু একটা একটা করে চাবি লাগিয়ে তালা খোলার চেষ্টা করতে লাগলো। জোজো উকি দিল খাটিয়ার নিচে, সেখানে অনেক হাঁড়িবাটি রাখা। একটা একটা করে টেনে সে দেখল, কোনোটার মধ্যে চাল, কোনোটার মধ্যে ডাল, একটা হাঁড়িতে বাতাসা। জোজো এক মুঠো বাতাসা মুখে ফিরে বলল, সন্তু, খেয়ে নে, আগে খেয়ে নে, বেশ ভালো খেতে, কর্পূর দেওয়া আছে, চমৎকার গন্ধ। সন্তু মুখ ফিরিয়ে বলল, এই, ওগুলো খাচ্ছিস? ওগুলো পুজোর বাতাসা মনে হচ্ছে। জোজো বলল, তাতে কি হয়েছে, পুজো দেবার পর এই প্রসাদ তো মানুষেই খায়, আমাদের যা খিদে পেয়েছে একটু কিছু খেয়ে গায়ের জোর করে নেওয়া দরকার। ওই দেখ, জলের কলসিও আছে।
তালাটা খোলা হয়ে গেছে। সন্তু লোভ সামলাতে পারল না, সেও 20-25টা বাতাসা খেয়ে নিল। জোজো কলসি থেকে জল গড়াতে গড়াতে বলল, পুরুতমশাই লেখাপড়াও জানে, এই দেখ পাশের টুলে বই খাতা রয়েছে, একটা কলমও আছে, আমরা একটা চিঠি লিখে রেখে গেলে উনি নিশ্চয়ই ঠিক বুঝবেন। সন্তু বলল, এটা ভালো আইডিয়া, লিখে দে একটা চিঠি, ইংরেজিতে লিখিস। জোজো খাতা থেকে একটা পাতা ছিঁড়ে এনে জিজ্ঞেস করলো, পুরুতমশাইয়ের ইংরেজি কী রে? সন্তু একটা সাইকেল বার করতে করতে বলল, প্রিস্ট, তাড়াতাড়ি কর, 2-3 লাইনে সেরে দে। সন্তু সাইকেলটা নিয়ে এলো রাস্তায়। এতক্ষণ বাদে তার মনটা একটু হালকা হয়েছে। সাইকেলে তাড়াতাড়ি হাম্পি পৌঁছানো যাবে। একবার রাস্তা ভুল হলে অন্য রাস্তায় ফিরতে অসুবিধা হবে না। জোজো বেরিয়ে এসে বলল, বিছানার উপর চাপা দিয়ে এসেছি, ফিরলেই চোখে পড়বে। আমি কিছু এক্সট্রা বাতাসাও পকেটে নিয়ে এসেছি, পরে কাজে লাগতে পারে। সন্তু জিজ্ঞেস করলো, তুই সাইকেল চালাতে জানিস? জোজো অবজ্ঞার সুরে বলল, সাইকেল? আমি মোটর বাইক চালাতে জানি খুব ভালো, কিন্তু সাইকেলে প্র্যাকটিস নেই। সন্তু বলল, বুঝেছি, পেছনে ক্যারিয়ার নেই, তুই সামনের রডের উপর বস। সাইকেলে আলো নেই, অল্প অল্প জ্যোৎস্নায় রাস্তাটা মোটামুটি দেখা যাচ্ছে। খানিকটা দূরে এগোতেই ওরা দূরে একজন লোককে দেখতে পেল, এদিকেই আসছে। সন্তু বলল, ওই বোধ হয় পুরুতমশাই। জোজো বলল, কোনো কথা বলার দরকার নেই, জোরে চালিয়ে যা, ফিরে গিয়ে তো চিঠিটা পড়বেই, অবশ্য যদি ইংরেজি পড়তে পারে, আমি গোটা গোটা অক্ষরে লিখেছি। সন্তু লোকটির পাশ দিয়ে বেরিয়ে গেল। লোকটি কোনো সন্দেহ করেনি। আরও খানিকটা দূরে যাবার পর বোঝা গেল ওরা ভুল পথে আসেনি। সামনে এক জায়গায় বেশ কয়েকটা আলো দেখা যাচ্ছে। ওই জায়গাটা হাম্পি হলেও লোকজন আসে নিশ্চয়, ওদের খোঁজ খবর নেওয়া যাবে। সেই আলোর দিকে লক্ষ্য রেখে ওরা আরও কিছু দূর আসার পর দেখা গেল একটা মন্দিরের চূড়া। একটা কিসের শব্দ শোনা যাচ্ছে। আকাশের দিকে তাকালে মনে হয় এখন রাত 1:30, 2টো অন্তত হবেই। সন্তু বলল, মন্দিরের কাছে অত আলো, লোকজন জেগে আছে মনে হচ্ছে, তাহলে ওটাই নিশ্চয়ই সেই শুটিংয়ের জায়গা। জোজো বলল, একেবারে সাইকেল নিয়ে হুড়মুড়িয়ে ওখানে পৌঁছানো কি ঠিক হবে? মোহন সিং যদি আমাদের আবার দেখে ফেলে। সন্তু বলল, ঠিক বলেছিস, শেষ পর্যন্ত সাইকেল নিয়ে যাওয়া ঠিক হবে। আলোয় অনেকটা কাছে এসে সাইকেল থেকে নেমে পড়ল। মন্দিরের দিক থেকে বেশ কিছু লোকের অস্পষ্ট গুঞ্জন ভেসে আসছে। আরও একটা অন্যরকম আওয়াজ, কিছু একটা চলছে ওখানে। সন্তু সাইকেলটা একটি ঝোপের মধ্যে লুকিয়ে রাখল। তারপর চারপাশটা একবার দেখে নিয়ে বলল, আমরা দুজন একদম পাশাপাশি না হেঁটে একটু দূরে দূরে থাকবো, বুঝলি? একজন ধরা পড়লে আরেকজন তবু পালাতে পারবো। যে করেই হোক পুলিশে খবর দিতেই হবে। মোহন সিংয়ের এত বড় দলের বিরুদ্ধে তো আমরা দুজনে কিছু করতে পারবো না। জোজো একটু অভিমানের সঙ্গে জিজ্ঞেস করলো, আমি ধরা পড়লেও তুই পালিয়ে যাবি? সন্তু বলল, দুজনেই চেষ্টা করব ধরা না পড়তে। এখানকার অবস্থাটা একটু দেখে নিয়ে হসপিটাল থানায় আমাদের পৌঁছাতেই হবে। মন্দিরের ওই পাশটা দেওয়াল দিয়ে ঘেরা, গেটের বাইরে রাইফেল নিয়ে বসে আছে 4-5 জন পুলিশ। তারা ঘুমে ঢুলছে। জোজো ফিসফিস করে বলল, ওই তো পুলিশ, ওদের কাছে গিয়ে বলতে হতো হয় মোহন সিং আমাদের বিষ খাইয়েছিল। সন্তু একটু চিন্তা করে বলল, ওদের কাছে বলে লাভ নেই, ওরা সাধারণ কনস্টেবল, মোহন সিং ওদের ভাড়া করে এনেছে, ওরা আমাদের কথা বিশ্বাস করবে না। থানায় গিয়ে ডায়েরি করতে হবে যে কাকাবাবু, রিঙ্কুদি, রঞ্জন দাদাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তাতে ওরা অ্যাকশান নিতে বাধ্য। পুলিশগুলোকে এড়িয়ে আমরা ভেতরে ঢুকবো কী করে? পাঁচিলের পাশ দিয়ে চল, অন্য কোনো ঢোকার জায়গা আছে কিনা খুঁজতে হবে। ওরা আমাদের দেখলে মোহন সিংয়ের হাতে ধরিয়ে দিবে। দেওয়াল ঘেঁষে ঘেঁষে খানিকটা যেতেই দেখা গেল এক জায়গায় দেওয়ালটা একেবারে ভাঙা। সেখানে কাঁটাতার দেওয়া রয়েছে, কিন্তু কোনো পাহারাদার নেই। সন্তু একটা কাঁটাতার তুলে ধরল। জোজো সেই ফাঁক দিয়ে গলে গেল। তারপর সন্তু ঢুকে পড়ল। মন্দিরের সামনের চাতালে একটা বড় ফ্লাড লাইট জ্বলছে। একদল লোক খন্তা শাবল দিয়ে মাটি খুঁড়ে চলেছে। লোকগুলোর চেহারা মোটেই কুলিদের মতো নয়, শার্ট প্যান্ট পরা। এর মধ্যে একটা কুয়োর মতন গর্ত খোঁড়া হয়ে গেছে সেখানে। জোজো বলল, এটাই তাহলে বিঠল স্বামীর মন্দির? এর সামনে সিনেমার সেট তৈরি হচ্ছে বলছিল না? সন্তু অনেকটা এগিয়ে গিয়ে লোকগুলোকে ভালো করে দেখল। বীর্য সিং ছাড়া আর কাউকে চেনে না। বেশ খানিকটা দূরে মাঠের মধ্যে আর একটা আলো দেখা গেল। সেটা ইলেকট্রিকের আলো নয়, মশাল। সন্তু আর জোজো এগিয়ে গেল সেদিকে। সেই জায়গাটা যেন তাদের চুম্বকের মতো টানল। মাঠের মধ্যে
সিংহাসনের মতো একটা চেয়ার পাতা, তার উপর জরির পোশাক পরে রাজার সেজে বসে আছে এক থুত্থুরে বুড়ো। তার মুখ ভর্তি পাতলা পাতলা সাদা দাড়ি, তার ভুরু পর্যন্ত পাকা। সেই বৃদ্ধ রাজা কিন্তু দিব্যি আরাম করে একটা সিগারেট টানছে। তার পায়ের কাছে পড়ে আছে একজন মানুষ, নীল রঙের নাইলনের দড়ি দিয়ে তার সারা শরীর পেঁচিয়ে পেঁচিয়ে বাঁধা। এক পাশে পড়ে আছে একজোড়া ক্রাচ। কাকা বাবু!